আমি ঘুম থেকে উঠে ১ম এ ব্যালকনিতে যাই। প্রকৃতির অপার সৌন্দর্য আর মৃদু বাতাসে যখন ব্যালকনির লাগানো গাছগুলো দুলতে থাকে, তখন আমার মনটা ভীষণ ভালো লাগে। সারাদিন খুব প্রফুল্লতার ভিতর দিয়ে কাজ করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যেহেতু আজকে ছুটির দিন, তাই নাস্তা বানানো এবং দ্রুত করে নাস্তা বানানো কোনো প্যারা নেই। আস্তে ধীরে নাস্তা বানাবো। আর আপনাদের ভাইয়া তো সকাল মানে 7:30টার দিকে চলে গেছে। তা আমি যখন ঘুম থেকে উঠেছি তখন 8টা বাজে। তো চলে আসলাম কিচেনে নাস্তা তৈরি করার জন্য। এখান দিয়ে লবণের জারে লবণ ছিল না, লবণটাও রিফিল করে নিয়েছি। আমি ৩টা ডিম ভেঙে নিয়েছি। আজকে ব্রেড দিয়ে, ডিম দিয়ে অসম্ভব একটা সুন্দর নাস্তা তৈরি করব। কিন্তু ডিম ভাঙার পরে লেয়ার থেকে বা আবরণ থেকে ডিমের কুসুমগুলো আলাদা করতে পারতেছি না। ২টা ভেঙে গেছে আর একটা কোনোরকম কষ্ট করে উঠাইছি। যাই হোক, কোনো সমস্যা নাই। নাস্তাটা তৈরি করার জন্য ডিমের কুসুমটাও কোনো সমস্যা হবে না। আর ডিমের ভিতরে হালকা লবণ দিয়ে আমি ডিমটাকে মিক্সড করে নিয়েছি। আর এখান দিয়ে অল টাইমে যে ব্রেডটা আমি পাশ থেকে কেটে তারপর হালকা পানি দিয়ে ধুয়ে, মানে একটু হালকা পানি দিয়ে তারপর পানিটা ফেলে দিয়ে এখন ডিমের ভিতরে দিয়েছি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। এখানে ধনেপাতা কুচি দিলেও কিন্তু নাস্তাটা অনেক মজা হয়। যেহেতু আমার বাসায় ধনেপাতা ছিল না, তাই দিতে পারি নাই। এখন একটা প্যানে হালকা তেল দিয়ে তেলটা পুরো প্যানে সুন্দর করে ম্যাসেজ করে তারপর ৩টা বড়ার মতো সাইজে দিয়ে দিলাম। আর উপর দিয়ে আরও একটা ডিম ভেঙে দিয়েছি। আর আরেকটা তো ডিম ছিল ওই ৩টার ভিতরে। আর আমি যেটা খাবো সেটাতে ডিম দেই নেই। এখন উল্টায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যেহেতু আমার বাসায় ওভেন নাই, আমি এই ধরনের নাস্তাগুলো এভাবে তৈরি করি। মাশাআল্লাহ, খেতে অসম্ভব মজা হয়েছে। যেহেতু ভয়েস ওভার পরে দেই, আগে খাবারটা খাই, তাই সেই হিসাবে আপনাদেরকে বলছি যে খেতে অসম্ভব মজা হয়েছে। একটু পোড়া, পোড়া হয়ে গেলে তারপর আমি এগুলো একটা প্লেটে তুলে নেব। আমার বাচ্চারা এখনও ঘুমাইতেছে, তাই আমি আস্তে ধীরে নাস্তাটা তৈরি করতেছি। আর আরেকটা ডিম যে আমি এটার ভিতরে দিয়েছি, সেই লেয়ারটা এখন আমি চিনি দিয়ে অমলেট করে নেব। বাচ্চা ২ জনের যেকোনো একজন খেয়ে নেবে। যারা আমার ভিডিওটি সাথে আছেন কিন্তু এখনও একটি লাইক দেন নাই, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। কারণ আপনার একটা লাইক আমার এই চ্যানেলটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। দেখা গেছে আপনারা ১ থেকে ২ মিনিট ভিডিও দেখার পরে আর দেখেন না। কিন্তু এতে আমার চ্যানেলের অনেক ক্ষতি হয়। ন্যূনতম আমার প্রিয় আন্টি, ভাইয়া, আপুদের কাছে রিকোয়েস্ট যে একটা ভিডিও ন্যূনতম ৫ মিনিট থেকে ৬ মিনিট দেখবেন। এতে করে আমার চ্যানেলের অনেক উপকার হবে। নাস্তাটা টেবিলে দিয়ে বাচ্চারা খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি। তারপর চলে আসলাম। ছেলে কিছু বাজার নিয়ে এসেছে। আজকে ছেলেরকে বলেছি যে, "তুমি বাজার নিয়ে আসো। প্রতিদিন তো তোমার বাবাই বাজার করে।" তো ও ৪টা কলা নিয়ে এসেছে, আনাজ কলা। আর ১ কেজি পেঁয়াজ আর ১ কেজি আলু নিয়ে এসেছে। মাঝে মধ্যে ছেলেকে দিয়ে বাজার করাই। এতে করে ছেলে শিখুক। যখন ওর বাবা বাসায় থাকে না, তখন ওরা, তাই আমি এভাবে বাজার করাই। আর ৪টা ডিম নিয়ে এসেছে। ছোট্ট ২টা মিনি প্যাকেট দুধের গুঁড়া আর চা পাতার গুঁড়া নিয়ে এসেছে। মাশাআল্লাহ, যতটুকু বুদ্ধি মিল করে এনেছে। আর বাকি টাকাটা নিয়ে এসেছে। কিন্তু আমি ওকে বলেছি যে, "আরও বড় প্যাকেট নিয়ে আসবা।" কিন্তু ছোট মানুষ বুঝে নাই। এই আর যে একটা মাটির টবে আমি স্নেক স্পাইডার প্লান্ট লাগিয়েছি, সেটা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগে। আজ আর বেডরুম আপনাদের সাথে গোছানো শেয়ার করব না, সেটা অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। তারপর ড্রেসিং টেবিলের এই অংশে অনেকটা বালি পড়েছে, সেগুলো আস্তে আস্তে সুন্দর করে পরিষ্কার করে নেব।
দেখা গেছে ১ দিন ২ দিন যদি পরিষ্কার না করি তাহলে দেখতে কি যে মানে বিশ্রী লাগে, আর বালি একেবারে মানে সব মনে হয় যে চিকচিক করে। আমি আমার ড্রেসিং টেবিলটা আমার সাধ্যমতো হালকাভাবে সাজানোর চেষ্টা করেছি। তবে আমি যেহেতু তেমন একটা সাজুগুজু খুবই কম করি, তাই তেমন পরিমাণে কোনো কসমেটিক্স রাখি নাই। যতটুকু আমার প্রয়োজন ততটুকু দিয়ে আমার ড্রেসিং টেবিলটা আমার অ্যাবিলিটির ভিতরে রেখেছি। তারপর চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। আমি এখানে আজকে ছোট ইলিশ মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। তা আদা দিয়েছি ১ টেবিল চামচ, আ স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এই রেসিপিটা অসম্ভব মজা। আপনারা দেখতে থাকেন। দিয়ে দেব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিবে ১ টেবিল চামচ মরিচের গুঁড়া। একটু হলুদ মরিচের মশলাটা এখানে আমি বেশিয়ে দেব মাছটা ম্যারিনেট করার জন্য। আর 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। বাস এখন আস্তে, আস্তে সুন্দর করে এপিঠ-ওপিঠ মেখে নিয়ে ২০ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তবে আমি এই মাছগুলো একটু মাঝখান দিয়ে কেঁচা, কেঁচা করে নিয়েছি ভিতরে মশলা ঢোকার জন্য। ২০ মিনিট পরে চলে আসলাম। একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন মাছগুলোকে ভেজে নেব। তো ১ম এ আমি ৩ টা মাছ দিয়ে দিলাম। যেহেতু মাছগুলা একেবারেও ছোট নয়, তাই আটবে না। ৩ টা মাছ আগে ভেজে নেব। তবে হালকা পরিমাণে ভাজবো, বেশি পরিমাণে ভাজবো না। মানে হালকার চেয়ে একটু মিডিয়াম পরিমাণে ভাজবো। মানে বেশি করে ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে আর খেতে মজা লাগবে। এখন আমি মাছগুলোকে আরও একবার উল্টে পাল্টাই দেব। দেখা গেছে এক পিঠ হয়ে যাবে, আরেক পিঠ কাঁচা থাকবে। তাই খুব সাবধানে উল্টাইতে হবে, তা না হলে হাতে তেলের ছিটা পড়তে পারে। আর এই ধরনের মানে মাছ হোক, যেকোনো জিনিসই হোক, ভাজা পোড়া আমি উল্টাইতে গেলে আমার অনেক ভয় লাগে। আর এখন আমি আরেকটা মাছ ছিল সেটাও ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি কই মাছটা রান্না করে নেব। রাতে কই মাছ নিয়ে এসেছিল ১ কুঁড়ি। মাছগুলো ছোট সাইজের, মানে দেশি কই। তো এগুলো আমি না ভেজে কাঁচা রান্না করব। কারণ এ ধরনের পুকুরের মাছ কাঁচা রান্না করলে খেতে অনেক মজা। তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের ভেজে তারপর 1/2 টেবিল চামচ আদা, 1/2 টেবিল চামচ রসুন, ১ টেবিল চামচ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ মরিচের গুঁড়া ও ১ টেবিল চামচ চেয়ে একটু কম জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার সবগুলো মশলা কষিয়ে তারপর আমি এর ভিতরে কই মাছগুলো দিয়ে দিলাম। কই মাছ কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে। মাছটা কষানোর পরে আমি একটু ঝোল দিয়ে দিলাম। তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কষানো পর্যন্ত। ওই চুলায় প্যানটা বসিয়ে আমি এই চুলায় ইলিশ মাছটা ভুনা করে নেব। তাই পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতরে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আর এখান দিয়ে আদা ১ টেবিল চামচ আর রসুন ১ টেবিল চামচ। এর ভিতরে আমি ১.৫ টেবিল চামচ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ মরিচের গুঁড়া, তারপর 1/2 টেবিল চামচের চেয়ে একটু বেশি জিরার গুঁড়া দিয়ে দেব। দিয়ে আমি এখন এই মশলাগুলো সুন্দর করে মিক্সড করে তারপর ওই তেলের উপরে দিয়ে দেব। মাঝে মধ্যে আমি এভাবেও রান্না করি। আর এই ইলিশ মাছটা রান্না করার জন্য বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিলে খুবই ভালো লাগে। এবারে মশলাগুলো পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে কষিয়ে আমি প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। প্লেটের ভিতরে অনেক মশলা ও তেল ছিল। এখন এটা কষানো পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। আর এদিক দিয়ে কই মাছটা কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করব। তারপর একটু লবণ হয়েছে কিনা চেখে দেখব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমার এই মশলাটা কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি মাছটা এখন ভেজে রাখা সেই মাছটা দিয়ে দেব। যারা আমার ভিডিওটির সাথে আছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ভিডিওটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলের ভিডিও দেখতে চান তাহলে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন।
আমার কই মাছের তরকারিটা হয়ে গেছে। এখন আমি উপরে আস্ত ৬ থেকে ৭টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন আমার ইলিশ মাছটাও রান্না শেষ হয়ে গেছে। চাইলে আপনারা এভাবে রান্না করতে পারেন। এই রান্নাটা কিন্তু অসম্ভব মজা। আমি ছোট মাছ নিয়ে আসলে আপনাদের ভাইয়া এভাবে ভুনা করে দেই। মানে খুবই ভালো লাগে খেতে। তারপর দিয়ে দিলাম উপর দিয়ে কাঁচামরিচ আস্ত কয়েক পিস। এখন আমার ২ টা তরকারি আমি বাটিতে ঢেলে নিয়েছি। আর অফ ক্যামেরায় গ্যাসের চুলা পরিষ্কার করে থালা বাটি ধুইয়ে তারপরে এই তরকারিগুলো বাটিতে ঢেলেছি। এখন আমি কই মাছের উপরে জিরার গুঁড়ি দিয়ে দেব। এখন আমি খাবারটা টেবিলে দিয়ে দেব। প্লিজ ভিউয়ার্স, আপু আন্টি ভাইয়ারা, আমার বাসাটা রোডের পাশে, খুবই নয়েজ হচ্ছে। মানে আমার ২ টা রুমে, ২ পাশে রোডের পাশে, মাঝখানে ডাইনিং রুম। ওখানে আমার ভয়েস দিতে তেমন ভালো লাগে না, প্লিজ ইগনোর করবেন। তো যাই হোক, দুপুরের খাবারটা সবাই খেয়ে নিয়ে তারপর বিকেলের নাস্তা করার জন্য চলে আসলাম। মানে নাস্তা তৈরি করব। আজকে যেহেতু ছেলে বাসায়, তো ওর পছন্দ মতো নাস্তাটা তৈরি করার চেষ্টা করেছি। তো এখানে ১ প্যাকেট বিস্কিট বক্স থেকে নামিয়ে এখন জারে রিফিল করে নেব। এই বিস্কিটটা আমার ছেলে খুব পছন্দ করে, তো আমি প্রায় সময় বিস্কিটটা আনার চেষ্টা করি। আর আপনি যদি আমার ফেসবুক থেকে লাইফস্টাইল ব্লগগুলো দেখতে চান তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন। এখন আমি চা পাতার জারে মানে চা পাতাটা ঢেলে নেব। এটা আমার একটা চসের জার। আমি এটাকে ধুয়ে সুন্দর করে শুকিয়ে, যেহেতু মানে কাঁচের জার, তাই এটার ভিতরে চা পাতা রাখবো। আর দুধটাও ঢেলে নিয়েছি। আমি অফ ক্যামেরায় আলু মানে এরকম করে স্লাইস করে কুটে নিয়েছি, মানে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য। আর এখানে নিয়েছি ১ কাপ পরিমাণ ময়দা। ময়দার ভিতরে আমি গোলমরিচ, জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম, মানে হাফ চা চামচ করে দিলে হবে। আর দিয়ে দিব ১ টেবিল চামচের মতো জিরার গুঁড়া। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তা আমি ফ্রেঞ্চ ফ্রাই অন্যভাবে ভাজি, তবে আজকে ডিম দিয়ে ভাজবো, মানে মেরিনেট করে। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আলু আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই মশলাগুলো আলুর সাথে মিক্সড করে নেব। এরপর একটা ডিম দিয়ে দিলাম। এবার আমি ডিমটা আলুর সাথে কুচলিয়ে নেব। এভাবে ফ্রেঞ্চ ফ্রাই করলেও কিন্তু অসম্ভব মজা। আমি ইউটিউবে একটা চ্যানেলে দেখেছি। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে সবগুলো আলু, মানে অর্ধেকটা পরিমাণ আলু আমি তেলের ভিতরে দিয়ে দেব। তবে আলুগুলোকে পাতলা করে কেটেছি। মোটা করে কাটলে আলুর ভিতরে তেমন একটা মশলা এবং লবণ ঢুকবে না। এবার আমি আলুটা উল্টিয়ে দেব। খারাপ হয় নাই, মোটামুটি সুন্দরই হয়েছে। ফার্স্টে ভেজেছি, তাই ভাবছি আপনাদের সাথেও শেয়ার করি। আমি ফ্রেঞ্চ ফ্রাই অন্যভাবে ভাজি। তো যাই হোক, খুব সুন্দরই হয়েছে। এখন লালচে কালার এসে গেছে। এটাকে এখন নামিয়ে নেব। তবে এই ধরনের ভাজা পোড়া ধৈর্য সহকারে করতে হয়। আর এই চুলায় আমি দুধ চা বসিয়ে দিয়েছি। তো আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটা প্লেটে উঠিয়ে নেব, তেলটা মানে ঝেড়ে। আর এভাবে বাকি মানে আলুগুলো আমি এখন দিয়ে দেব। তবে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো চাইলে আপনারা এইভাবেও ফ্রেঞ্চ ফ্রাই করে নিতে পারেন। আর এখন আমি মানে দুধ চাটা মানে নেড়ে দেব। দুধ চাটা আজকে এভাবে করেছি, মানে দুধটা লিকুইড করে জ্বালাই, তারপর ঘন করে এর ভিতরে আমি চা পাতা দিয়ে দিয়েছি। আর আমার বাকি চিকেন ফ্রাই মানে ফ্রেঞ্চ ফ্রাইগুলোও হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নেব। দেখেন কত সুন্দর ভাজা হয়েছে, একেবারে খয়েরি কালার এসেছে। আর এখন আমি দুধ চাটা কাপে ঢেলে নেব। এটা ঘুমাচ্ছে। আমি আর আমার ছেলে এখন নাস্তাটা করে নেব। আপনাদের ভাইয়া আজকে দুপুরও আসে নাই।
তো মেয়েটা ঘুম থেকে উঠলেও পরে নাস্তা করব। আমি আর আমার ছেলে এখন নাস্তাটা করে নিব। তো যাই হোক, টেবিলে নাস্তাটা দিয়ে দিয়েছি, এখন আমি খেয়ে নিচ্ছি। তো ও আবার ক্যামেরার সামনে আসতে চায় না, বলে ক্যামেরা অফ করো, আমার লজ্জা লাগে। যাই হোক, আজ আর নয়, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।